আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা বাচ্চা পার্টি, কেমন আছো? পড়ালেখা কেমন যাচ্ছে? আমাদের ক্লাসগুলা কেমন লাগছে তোমাদের? 3টা প্রশ্নের উত্তর দ্রুত দ্রুত দিয়ে দাও, আমরাও দ্রুত দ্রুত পড়ানো শুরু করে দিব। এখন আসো যে আমরা রেপ্লিকেশন পড়ছি। এখন রেপ্লিকেশনে যে 3টা অনুকল্প আছে, এর মধ্যে কোন অনুকল্পটা আসলে হচ্ছে যে হয় সেটা বিজ্ঞানী মেসেলসন এবং বানানটা মেসেলসন এবং স্টাহল, মেসেলসন বিজ্ঞানী মেসেলসন এবং স্টাহল, বিজ্ঞানী মেসেলসন এবং স্টাহল নামে দুইজন বিজ্ঞানী আছে। বিজ্ঞানী মেসেলসন স্টাহল প্রমাণ করেন যে অর্ধ সংরক্ষণশীল, যে প্রাণীতে এই অর্ধ সংরক্ষণশীল ভাবে প্রাণী না, উদ্ভিদেও সেম, জীবে আমাদের উদ্ভিদের মধ্যে কি হচ্ছে, রেপ্লিকেশন হয় না? অবশ্যই হয়, প্রতিটা কোষে রেপ্লিকেশন হয়। জীবে অর্ধ সংরক্ষণশীল উপায়ে আমাদের হচ্ছে যে রেপ্লিকেশন হয়। তাহলে আমাদের যে রেপ্লিকেশন সেটা কোন উপায়ে হবে? অর্ধ সংরক্ষণশীল উপায়ে রেপ্লিকেশন হবে। তো রেপ্লিকেশনটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবো, তোমাদের কোনো তাড়াহুড়া নাই। আর আর্কাইভ ক্লাস থাকবে কলেজে, আর্কাইভ ছাড়া কি এখন আর কোনো কোর্স হয়? সব কোর্সে আর্কাইভ ক্লাস থাকে, আর্কাইভ ছাড়া তো কোনো কোর্সই হয় না এখন। আচ্ছা আসো সামনে যদি আমরা যাই, যে জায়গাটায় আমরা যেতে চাচ্ছিলাম সেই জায়গাটা কি, যে আমাদের রেপ্লিকেশন। তো এই যে রেপ্লিকেশন বা ডিএনএ থেকে ডিএনএ তৈরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা মাস্ট হইতে হবে। এই রেপ্লিকেশনের জন্য আমাদের অনেক কিছু দরকার হয়। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথম জিনিস যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের একটি ছাঁচ বা টেমপ্লেট দরকার হয়, অসংখ্য নিউক্লিওটাইড দরকার হয়, নিউক্লিওটাইডগুলোর মধ্যে বন্ড সৃষ্টির জন্য শক্তি দরকার হয়, তারপর হচ্ছে কিছু এনজাইম প্রয়োজন হয় আমাদের এই রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান। এবং রেপ্লিকেশনটা আমাদের হচ্ছে যে একসাথে অনেক জায়গা থেকে মাল্টিপল জায়গায় রেপ্লিকেশন হতে পারে, একসাথে মাল্টিপল জায়গায় কি হতে পারে, আমাদের রেপ্লিকেশন হতে পারে। আদিকোষের ডিএনএটা বৃত্তাকার, এতে কোনো প্রান্ত বা মাঝ নেই, যে কোনো জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হতে পারে। আর হচ্ছে যে আমাদের প্রকৃত কোষের ডিএনএ সূত্রাকার, এখানে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে রেপ্লিকেশন হতে পারে। দেখো যে আমাদের আদিকোষ যে আছে, আদিকোষের ডিএনএটা হয় হচ্ছে আমাদের বৃত্তাকার, আদিকোষের ডিএনএ বৃত্তাকার। যে কোনো অংশ থেকে রেপ্লিকেশন শুরু হতে পারে, যে কোনো অংশ থেকে হচ্ছে আমাদের কি হয়, রেপ্লিকেশন শুরু হবে। যে কোনো অংশ থেকে, জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হতে পারে, আর যে আমাদের প্রকৃত কোষ আছে, প্রকৃত কোষ কেমন রে বাবুরা? প্রকৃত কোষে হচ্ছে ডিএনএ সূত্রাকার। প্রকৃত কোষের ডিএনএটা কেমন? প্রকৃত কোষের ডিএনএ সূত্রাকার। এখানে রেপ্লিকেশন কোন জায়গা থেকে হবে? এই জায়গায় রেপ্লিকেশনটা আমাদের নানা জায়গা থেকে আমাদের দেখা যায় যে সূত্রের মাঝে একই সাথে বহু জায়গায় রেপ্লিকেশন হয়। এটা সূত্রের মাঝে একই সাথে বহু জায়গায় রেপ্লিকেশন শুরু হয়। এখন এই যে আমাদের রেপ্লিকেশন আছে, এই রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি কি লাগবে? আমি রেপ্লিকেশন করব, একটা কাজ করব, আমার কিছু জিনিস তো লাগবে। তো রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান নিয়ে আমরা একটু কথা বলি। যে রেপ্লিকেশনটা শুরু হয়ে গেলে কিন্তু পরীক্ষায় রেপ্লিকেশন আসলে কিভাবে আঁকতে হবে, কি কি লিখতে হবে সেটা আমরা জানায় দিব। যে আমরা রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপাদান, এটা পরীক্ষায় আসলে লেখা লাগবে না, রেপ্লিকেশন কিভাবে হয় এটা আসলে লেখা লাগবে না, শুধু স্টেপগুলো লিখবা, প্রয়োজনীয় উপাদান। তাহলে দেখো যে আমাদের রেপ্লিকেশন হবে, একটা ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে। সো এখানে কি লাগবে? ছাঁচ বা টেমপ্লেট লাগবে, যেটাকে কপি করা হবে। আমাদের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল ফলো হয়, আমরা জানি। আমরা এই যে লাস্ট ক্লাসে পড়ছি, এখানে এই অর্ধ সংরক্ষণশীল নিয়মে কি দেখছি, যে মাতৃ ডিএনএটা দুইটা ভাগ হয়ে যায়। এই মাতৃ ডিএনএ একটা অংশ, এই আরেকটা অংশ। মাতৃ ডিএনএ এই অংশটা ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে, যেটার উপর ভিত্তি করে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। তাহলে আমাদের প্রথম জিনিস যেটা রেপ্লিকেশনের জন্য লাগবে, সেটা প্রয়োজনীয় উপাদানের এক নম্বরে হচ্ছে আমাদের ছাঁচ বা টেমপ্লেট। এক নম্বরে কি লাগবে? এক নম্বরে লাগবে হচ্ছে আমাদের ছাঁচ বা টেমপ্লেট। 2 নম্বরে আমাদের কি দরকার হবে? নিউক্লিওটাইড,
নিউক্লিওটাইড, যে আমি এই যে দেখো আমি এখানে কি যুক্ত করলাম, এই যে অ্যাডিনিন তার সাথে থায়ামিন যুক্ত হচ্ছে দেখাচ্ছি, কিন্তু এখানে থায়ামিনের সাথে এটা বেসিক্যালি আমাদের থায়ামিনের সাথে আরো কিছু রয়েছে, থায়ামিনের সাথে নাইট্রোজেন, থায়ামিন তো নাইট্রোজেনাস বেশি, এর সাথে পেন্টোজ সুগার রয়েছে, এর সাথে ফসফেট রয়েছে। তো আমাদের হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড, আমাদের ট্রাইফসফেট, এক একটা নিউক্লিওটাইডের সাথে 3টা করে ফসফেট যুক্ত হয়ে আসবে, সেই নিউক্লিওটাইড ট্রাইফসফেট থাকবে। আমাদের কি দরকার হবে, আমাদের দরকার হবে হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট, নিউক্লিওটাইড ট্রাইফসফেট, নিউক্লিওটাইড ট্রাইফসফেট, ফসফেট, যেমন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেমন ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি ইউরিটিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, তারপর হচ্ছে ইউরাসিল, এখানে থাইমিডিন ট্রাইফসফেট, তারপর ডিঅক্সি হচ্ছে আমাদের গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট। সেরকম আমাদের বিভিন্ন ট্রাইফসফেট হচ্ছে যে আমাদের এখানে আসবে, বিভিন্ন মানে 4টা ট্রাইফসফেট আমাদের এখানে আসবে। এখানে আমাদের নিউক্লিওটাইডগুলোর মধ্যে বন্ধন তৈরির জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, আমাদের এখানে শক্তি প্রয়োজন হয়, শক্তি বা এটিপি। আর আরেকটা হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে যে এনজাইম, এটাকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম, এটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম, রেপ্লিকেশন কমপ্লেক্স বা এটাকে কি বলা হয় রেপ্লিজম, রেপ্লিকেশন কমপ্লেক্স বা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা এটাকে বলা হয় রেপ্লিসম। সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় এনজাইম সমূহকে একসাথে, যত এনজাইম লাগে সব এনজাইম সমূহকে একসাথে রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলছে। এটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সকল এনজাইম, রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সব এনজাইম, রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম, রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যত এনজাইম আছে সেই এনজাইমগুলোকে একসাথে আমরা রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম বলতেছি, ঠিক আছে। সো এই যে রেপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, রেপ্লিকেশন আমরা এই জিনিসগুলো দরকার হয়। এখন আমার ভালো মতো জানতে হবে এই জিনিসটা যে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম এটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের মূল জানার যে জায়গাটা সেটা হচ্ছে এটা। তার মানে রেপ্লিজোম হচ্ছে আমাদের এনজাইমের একটা গুচ্ছ, রেপ্লিজোম কি আমাদের এনজাইমের একটা গুচ্ছ। তো আমাদের এই এনজাইমের নামগুলো জানতে হবে, রেপ্লিকেশন কমপ্লেক্সে কোন কোন এনজাইম রয়েছে সেই এনজাইমগুলোর নাম আমাদের জানতে হবে। রেপ্লিকেশন কমপ্লেক্স, এই যে রেপ্লিকেশন কমপ্লেক্স রয়েছে, এই রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে 1 নম্বরে কি আছে আমাদের 1 নম্বরে আমাদের কাজ করে হচ্ছে ডিএনএ, আমি এনজাইমগুলোর নাম বলে যাই, ডিএনএ হেলিকেজ, এই হেলিকেজ এনজাইমের কাজ কি, ডিএনএ হেলিকেজ, এই ডিএনএ হেলিকেজের কাজ কি, এই যে ডিএনএ হেলিকেজ আমরা দেখতে পাচ্ছি, এই ডিএনএ হেলিকেজের কাজ কি, ডিএনএ হেলিকেজের কাজ কি, এই যে ডিএনএ হেলিকেজ আমরা দেখতে পাই, হেলিকেজের কাজটা কি, এই ডিএনএ হেলিকেজের কাজটা আমাদের কি, ডিএনএ হেলিকেজের কাজটা হচ্ছে যে এটা ডিএনএ হেলিকেজ, এটা কি ডিএনএ হেলিকেজ, এই ডিএনএ হেলিকেজের কাজটা কি, এটা হচ্ছে যে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিনের মধ্যকার হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে সাহায্য করে। সো এরা হচ্ছে নাইট্রোজেন বেসের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে, হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে। তাহলে হচ্ছে আমাদের এই নাইট্রোজেনাস বেসের মধ্যবর্তী আমাদের কি করে, হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে। 2 নম্বর যে জিনিসটা আছে সেটা কি দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর জিনিস হচ্ছে ধরো এই একটা সূত্র আছে, এইটা আমার কাছে, এই যে আমার
এটা হচ্ছে আমার একটা কর্ড, এই কর্ডটা হচ্ছে ওয়াইফাই কর্ড। এই ওয়াইফাই কর্ড দুইটা একটা আরেকটার সাথে পেঁচাইয়া ধরো হচ্ছে যে একটা ডিএনএ সূত্রের মতো আছে। এখন আমি এদেরকে যখন আলাদা করে দিব, আলাদা করলাম, আলাদা করার পর এরা আবার না কাছাকাছি আসতে চাইবে, আলাদা করার পর এরা আবার কাছাকাছি আসতে চাইবে। কেন কাছাকাছি আসতে চাইবে? কারণ এই যে দুইটা বন্ড আছে, দুইটা বন্ডের মধ্যে আমাদের কি দেখা যায় যে একটা আকর্ষণ প্রবণতা থাকে দুইটা বন্ডের মধ্যে। সো এরা কি হবে? কাছাকাছি আসতে চাইবে। এই যে তারা কাছাকাছি আসতে চাইবে, এই কাছাকাছি আসতে চাওয়ার প্রবণতাটাকে আটকাইতে হবে। দুইটা সূত্র আলাদা করে দিয়েছে, এই সূত্র দুইটা আবার কাছাকাছি আসতে চাইবে, কাছাকাছি আসতে দেওয়া যাবে না। তো এই যে কাছাকাছি আসতে দিব না, এই জন্য আমাদের এদের সাথে হচ্ছে যে একটা এনজাইম যুক্ত হবে, এটাকে বলা হয় SSBP। যে বলছিলাম না ছোটবেলায় আমি ভুল করছিলাম SSBP, বা এটাকে বলা হয় হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরা কি করে আমাদের হচ্ছে যে এই যে আলাদা হয়ে যাওয়া সূত্র দুইটার সাথে লেগে থেকে সূত্র দুইটাকে আবার সংযুক্ত হওয়া থেকে প্রিভেন্ট করে। যে আমাদের আলাদা হয়ে যাওয়া সূত্র দুইটা যে আছে ডিএনএর একক স্ট্র্যান্ডে সংযুক্ত হয়, এই যে সহজ ভাষায়, বইয়ের কঠিন ভাষায় আমি লিখবো না, যে এই আলাদা হয়ে যাওয়া স্ট্র্যান্ড দুটিকে পুনরায় সংযুক্ত হতে বাধা দেয়, পুনরায় সংযুক্ত হয়ে দ্বিতন্ত্রী অবস্থায় আসতে বাধা দেয়, দ্বিতন্ত্রী অবস্থায় আসতে বাধা দেয়। মানে এই যে সূত্র দুইটা আলাদা হয়ে গেছে, আমি দেখাবো, ভিডিও দেখলে এই জিনিসটা বোঝা যায়, ভিডিওর আগে বোঝা যায় না। তাই দেখো, নাইট্রোজেনাস বেসের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে হেলিকেজ, বন্ধন ভাঙা দুইটা জিনিস আলাদা হয়ে যাচ্ছে, এই আলাদা হওয়া দুইটা আবার জোড়া লাগতে চাইবে, এই জোড়া লাগতে দিবে নাকি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখন হচ্ছে যদি কেউ পাটের গিট্টু খোলো, কখনো দেখবা যে পাটের গিট খুলতে গেলে এরকম খুলতে হঠাৎ করে পেছনে অনেক একটা জট পাকায় যায়। তো একটা সুতা যখন খুলতে যাবে, এরকম পেঁচায় আছে সুতা, এই পেঁচায় সুতা যখন খুলতে যাবে পেছনে গিট্টু লেগে যাবে, পেছনে একটা জট পেকে যাবে, সেই জটটাকে একটু পরপর কেটে দিতে হবে, নাহলে জটটা পেকে যায়। সো এটাতে সাহায্য করে টপোআইসোমারেজ হচ্ছে ডিএনএ অণুর আমাদের, এরপর থাকে কি আমাদের টপোআইসোমারেজ, এটাকে বলা হয় টপোআইসোমারেজ, বা এটার আরেকটা নাম হচ্ছে গাইডেজ, টপোআইসোমারেজ বা এটার আরেকটা নাম হচ্ছে গাইডেজ, এই যে টপোআইসোমারেজ বা গাইডেজ রয়েছে, এটা কি করে যে এই প্যাচমুক্ত হওয়া ডিএনএ সূত্রটা, যে ডিএনএ কে অতিমাত্রায় পেছনের দিকে অতিমাত্রায় পেঁচানো থেকে প্রিভেন্ট করে, ডিএনএ সূত্রকে অতিমাত্রায় পেঁচানো হতে রক্ষা করে, ডিএনএ সূত্রকে অতিমাত্রায় পেঁচানো হতে রক্ষা করে, যে ডিএনএ সূত্রটা বেশি যেন ফেঁসায় না যায়, ফেসকি বেশি যেন লেগে না যায়, সেটা থেকে রক্ষা করে। এটা হচ্ছে এর কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের এই কয়টা এনজাইম গেল, 4 নম্বরে একটা এনজাইম লাগে হচ্ছে প্রাইমেসটা কি করে? প্রাইমার তৈরি করে দেয়, প্রাইমেস। এই যে প্রাইমেস আছে, এই প্রাইমেসটা কি করে আমাদের হচ্ছে যে এরা প্রাইমার তৈরি করে দেয়, যার মাধ্যমে রেপ্লিকেশনের সূচনা ঘটে। প্রাইমেসটা কি করে আমাদের? এই আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডে যুক্ত করে। এই প্রাইমেস হচ্ছে আরএনএ প্রাইমারকে, দেখো ডিএনএ তৈরিতে আরএনএ ভূমিকা লাগে, সেটা প্রাইমার হিসাবে আসে, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডে যুক্ত করে, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডে, এই যে আরএনএ প্রাইমার আছে সেই আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডে যুক্ত করে দিল, আরএনএ প্রাইমারকে কি করলো? স্ট্র্যান্ডে যুক্ত করে, আরএনএ যে প্রাইমার আছে সেই আরএনএ প্রাইমারটাকে স্ট্র্যান্ডে যুক্ত করে দিল, এই আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডে যুক্ত করে কি কাহিনী করবে? আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডে যুক্ত করে রেপ্লিকেশনের সূচনা ঘটায় দেয়, রেপ্লিকেশনের সূচনা ঘটায়।
তাহলে আমি 4টা গুরুত্বপূর্ণ কথা জানলাম, এদের প্রত্যেকের সম্পর্কে ভাইয়া জানবো, কোনো ভয়ের কিছু নেই, জানাবো এগুলা প্রত্যেকটা নাম শোনো আগে। যে হেলিকেজ নাইট্রোজেন বেসের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সূত্র 2টাকে আবার পুনরায় সংযুক্ত হতে বাধা দেয়, টপোআইসোমারেজ বা গাইরেজ ডিএনএ সূত্র অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে রক্ষা করে, প্রাইমেজ এই প্রাইমেজের কাজ কি, প্রাইমেজের কাজ হচ্ছে আমাদের আরএনএ প্রাইমারি স্ট্র্যান্ডকে যুক্ত করে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম যেটা, সেটার নাম হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। ডিএনএ পলিমারেজ আবার 3টা টাইপ আছে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। এর মধ্যে 1 আর 3 আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। নামগুলো শুনে যাও, সব বুঝাবো, একটা ওয়ার্ডও না বুঝে তুমি ক্লাস থেকে যাবা না। ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ হচ্ছে 1, ডিএনএ পলিমারেজ 1। এই ডিএনএ পলিমারেজ 1 কি কাজ করে? ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে আমাদের 3 এর কথা আগে বলবো। এরা হচ্ছে যে আমাদের নিউক্লিওটাইড অণু যুক্ত করে 5 প্রাইম প্রান্ত ও 3 প্রাইম প্রান্তে এরা আমাদের ডিএনএ পলিমারেজ 3টা আমাদের কি করে? এই ডিএনএ পলিমারেজ 3টাই হচ্ছে আমাদের নতুন স্ট্র্যান্ড তৈরি করে। এই ডিএনএ পলিমারেজ 3টাই হচ্ছে আমাদের এই নতুন স্ট্র্যান্ড তৈরি করে। নতুন স্ট্র্যান্ড আমাদের যে তৈরি হবে, সেই নতুন স্ট্র্যান্ড তৈরি করে কে? ডিএনএ পলিমারেজ 3। এবং কোনো ভুল টুল থাকলে হচ্ছে এরা প্রুফ রিডিং করে। তাহলে ডিএনএ পলিমারেজ 3 নতুন স্ট্র্যান্ড তৈরি করে এবং প্রুফ রিডিংও করে। আবার ডিএনএ পলিমারেজ হচ্ছে যে আমাদের যে 1 আছে, ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে আমাদের এই যে প্রাইমারটা আছে, এই প্রাইমারকে অপসারণ করে। দেখা যায় আমাদের এই প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। প্রাইমার লং টার্ম থাকবে না, সে সূচনা করে দিবে, এরপর কাজ শেষ হয়ে গেলে চলে যাবে। সো সেই প্রাইমারকে, এই যে প্রাইমার আছে, এই প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে, প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে। আর লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে লাইগেজ। এই লাইগেজের কাজটার নাম শুনলেই তোমার মনে হয় যে ভাই এটা তো বুঝতেছি না, মনে জাস্ট শুনে রাখো যে ওকাজাকি খণ্ডগুলাকে এরা হচ্ছে ওকাজাকি খণ্ডগুলাকে যুক্ত করে। এই ওকাজাকি খণ্ড নাম শুনে মনে হবে বাবা রে বাবা কি শুনতেছি, ওকাজাকি খণ্ডকে সংযুক্ত করে। এটা লেখা শেষ করো। অনেক কিছু বুঝছো, অনেক কিছুই বোঝো নাই, আমি সব বুঝাই দিব। আগে তুমি এই রেপ্লিকেশনে কমপ্লেক্স যে এনজাইমগুলা, এটার নামগুলা তুমি আগে জানো। এখানে প্রত্যেকটা বিষয় তুমি বুঝে যাবা। এই পুরা জায়গাটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য হচ্ছে 5 স্টার, এবং হচ্ছে সিকিউতেও এটা হচ্ছে খ বা গতে আসতে পারে। লেখা হইলে এবার দেখো আমরা একটা ইউটিউব থেকে তোমাদের একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? ইউটিউবের হেল্প নিতে হবে। ইউটিউব থেকে তোমাদের একখান ভিডিও দেখায় বিষয়টা বুঝাবো। আসো আমরা একটু ইউটিউব বাবাজির হচ্ছে যে হেল্প নেই, ইউটিউব বাবাজির কাছে যাওয়ার আগে দেখো যে এই যে সবকিছু অন্ধকার হয়ে গেছে না, যে তুমি যদি পড়ালেখা ঠিক মতো না করো, তোমার জীবন এরকম অন্ধকার হয়ে যাবে। দেখো একদম ব্ল্যাক না সবকিছু, তুমি পড়ালেখা ঠিক মতো না করলে তোমার লাইফ এরকম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তোমার লাইফ এরকম ব্ল্যাক হয়ে যাবে। সো এখন আমরা দেখবো, একটু পর দেখবো হচ্ছে আমরা ডিএনএ রেপ্লিকেশনের অ্যানিমেশন ভিডিও আমরা দেখবো। আসো ডিএনএ রেপ্লিকেশনের অ্যানিমেশন ভিডিও আমরা দেখি, অনেক অ্যানিমেশন ভিডিও রয়েছে, আমরা একটা একটা করে হচ্ছে যে দেখবো, ঠিক আছে? দেখো এখানে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলা আছে, ঠিক আছে? আমরা হচ্ছে যে সাউন্ড দেখবো না, আমি সাউন্ড ছাড়া তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? দেখো ডিএনএ টপিক কি? টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যে আছে, ডিএনএটা এরকম পেঁচানো থাকে। দেখো এই যে ডিএনএটা দেখতে পাচ্ছ, এই ডিএনএটা কিন্তু এরকম কি হচ্ছে, এই যে এখানে যে কথা লেখা আছে যে ডিএনএটা কেমন, আমাদের ডিএনএটা হচ্ছে পেঁচানো।
এই যে ডিএনএটা পেঁচানো এবং ডিএনএর এই শেপটাকে, এই যে শেপটা, এটাকে বলা হয় ডাবল হেলিক্স। এই পেঁচানো ডিএনএটাকে বোঝার সাথে তুমি কি করলা, মোড়াইয়া তুমি এটাকে সোজা করলা। সোজা করলে দেখো এই যে সিঁড়ি রেলিংয়ের মতো একটা গঠন, আর এই যে সিঁড়িগুলা, তো এগুলা আমাদের হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এগুলা দ্বারা তৈরি। অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এগুলা দ্বারা তৈরি। এইখানে কি যে আমাদের অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন আছে যেগুলো নাইট্রোজেনাস বেস, সেটা দিয়ে এই সিঁড়িগুলা যুক্ত, বা দুইটা স্ট্র্যান্ড একটা একটার সাথে যুক্ত কি দিয়ে, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন দিয়ে। এবং একটা সূত্র হচ্ছে 5' to 3' গেছে, আরেকটা সূত্র এই যে দেখ 5' to 3' গেল, আরেকটা সূত্র হচ্ছে আমাদের এই 3' to 5'। তাহলে একটা 5' to 3', আরেকটা হচ্ছে 3' to 5'। তাহলে দুইটা সূত্র কিন্তু আমাদের ভিন্ন। এখন রেপ্লিকেশনের শুরুতে ধরো আমি রেপ্লিকেশন শুরু করব। রেপ্লিকেশন শুরু করতে গেলে কি করতে হবে, আমি এই ডিএনএটা থেকে নতুন আরেকটা ডিএনএ তৈরি করব। সো এই ডিএনএটা থেকে নতুন আরেকটা ডিএনএ তৈরি করার প্রথম স্টেপ কি তোমার কাছে কি মনে হয়? তো আমি বুঝলাম এটা একটা ডিএনএ পেঁচানো ছিল, আমি বোঝার সুবিধার্থে সোজা করলাম। সোজা করে আমি এখন বোঝার চেষ্টা করব যে এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটা আমি যদি রেপ্লিকেশন করতে চাই, আমি যদি এই ডিএনএটা থেকে দুইটা ডিএনএ তৈরি করতে চাই, তাহলে প্রথম কাজ আমার কি হবে বলো তো? প্রথম কাজ কি হবে আমার? প্রথম কাজ কি হবে বলো? একদম প্রথম কাজ, যে কাজটা না করলেই নয়, একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এই সূত্রটাকে আলাদা করতে হবে। এই যে দ্বিসূত্রক, এই সূত্রটাকে আলাদা করে দুইটা আলাদা আলাদা সূত্র বের করতে হবে। ফার্স্ট স্টেপ ইন ডিএনএ রেপ্লিকেশন ইজ টু সেপারেট টু স্ট্র্যান্ড। আমাকে এই স্ট্র্যান্ড দুইটাকে আলাদা করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? প্রথম কাজ, এটা প্রথম কাজ। ওকে, এই প্রথম কাজটা আমাদের, এটাকে আনজিপিং বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এই যে আমাদের দেখো এখানে এই রেপ্লিকেশন কমপ্লেক্স এনজাইমটা ঢুকছে। এই রেপ্লিকেশন কমপ্লেক্স এনজাইমে সবাই তো কাজ করবে না, প্রথম কাজ করবে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা কি করলো, এই যে দ্বিবন্ধন, সেই দ্বিবন্ধনটাকে ভেঙে আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই হেলিক্স বন্ধন, এখানে যে আমাদের হাইড্রোজেন বন্ড আছে, এই হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিবে। এই হাইড্রোজেন বন্ডটাকে এখানে ভেঙে দিবে হেলিকেজ এনজাইম, ভেঙে দিয়ে সূত্র দুইটাকে এরকম দুই দিকে নিয়ে যাবে। এবং যেই জায়গায় আমাদের রেপ্লিকেশনটা শুরু হবে, যেই জায়গা থেকে হেলিকেজ এনজাইম কাজ করা শুরু করবে, সেই জায়গাটাকে বলা হয় অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন। অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন। এবং এই যে দুইটা সূত্র দুই পাশে চলে গেল, চলে যাওয়ার ফলে এটা কিন্তু একটা ওয়াই আকৃতির গঠন তৈরি করেছে, তাই না? দেখো এই যে গঠনটা ওয়াই আকৃতির গঠন তৈরি হয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এটাকে কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক বলা হয়। এতটুকু কথা কি আমরা বুঝছি? তাহলে এতটুকু কথা যদি আমরা বুঝি, তাহলে এতটুকু কথা আমরা লিখে ফেলবো। এতটুকু কথা যদি বুঝি, এতটুকু কথা আমরা লিখে ফেলবো। যে আমরা এতটুকু কথা আমরা লিখি যে রেপ্লিকেশন স্টেপ, আমি যেভাবে লেখায় দিব পরীক্ষা সেভাবে লিখবা। রেপ্লিকেশনের ধাপ, রেপ্লিকেশনের স্টেপ বা ধাপ, রেপ্লিকেশন স্টেপ বা ধাপ, রেপ্লিকেশন স্টেপ বা ধাপ, রেপ্লিকেশন স্টেপ বা ধাপ, রেপ্লিকেশন স্টেপ বা ধাপ। রেপ্লিকেশনে কি হবে আমাদের? স্টেপ বা ধাপ। এক নম্বর কথা কি যে আমাদের হচ্ছে যে সূচনা কি হবে? সূচনা হবে কি রেপ্লিকেশনে? হাইড্রোজেন বন্ড ভাঙবে, হাইড্রোজেন বন্ড ভাঙবে। প্রথমে আমাদের হাইড্রোজেন বন্ড, আমাদের হচ্ছে রেপ্লিকেশন যেই জায়গা থেকে শুরু হয়, রেপ্লিকেশন, রেপ্লিকেশন লেখো, খাতা খুলে ফেলো। রেপ্লিকেশন যে জায়গা থেকে শুরু হয়, রেপ্লিকেশন যে জায়গা থেকে শুরু হয়, রেপ্লিকেশন যে জায়গা থেকে শুরু হয়, রেপ্লিকেশন যে জায়গা থেকে শুরু হয় তাকে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলা হয়। অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলে, তাকে অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলে, অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলে। তাহলে রেপ্লিকেশন শুরু হয় যে জায়গা থেকে, তাকে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলা হয়। এবং এই যে যে জায়গা থেকে রেপ্লিকেশনের সূচনা হইল, যেটাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বললাম, এটাকে কি বলি? যে জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয় তাকে আমরা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলি। সেখানে হেলিকেজ এনজাইম কাজ করে দুই স্ট্র্যান্ডের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভাঙতে থাকে। এখানে হেলিকেজ এনজাইম, এখানে কোন এনজাইম? হেলিকেজ। এখানে হেলিকেজ, হেলিকেজ এনজাইম কাজ করে, হেলিকেজ এনজাইম কাজ করে, হেলিকেজ এনজাইম কাজ করে, কাজ করে নাইট্রোজেন বেসের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভাঙে, নাইট্রোজেন বেসের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভেঙে, মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভেঙে, হাইড্রোজেন বন্ধন ভেঙে
আমাদের হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ কে একসূত্রক করতে থাকে, দ্বিসূত্রক ডিএনএ কে একসূত্রক করতে থাকে। দ্বিসূত্রক ডিএনএ কে কি করে? একসূত্রক ডিএনএ করে। দ্বিসূত্রক ডিএনএ কে কি করে? একসূত্রক ডিএনএ করে। তাই দ্বিসূত্রক ডিএনএ হয়ে গেল একসূত্রক। এই একসূত্রক ডিএনএ যে আমাদের দ্বিসূত্রক ডিএনএ যে একসূত্রক ডিএনএ হইল, এবং হচ্ছে যে এই হেলিকেজ এনজাইমের প্রভাবে আমাদেরটা জিনিসটা কি এরকম ওয়াই আকৃতির একটা গঠন তৈরি করে। কি হয় যে আমাদের দুটি স্ট্র্যান্ড পৃথক হয়ে যাওয়ায় ওয়াই আকৃতির গঠন তৈরি হয়। দুটি সূত্র পৃথক হয়ে যাওয়ায় এই যে দুটো সূত্র পৃথক হয়ে যাওয়ায় আমাদের কি হচ্ছে? ওয়াই আকৃতির গঠন তৈরি হচ্ছে, ওয়াই আকৃতির গঠন তৈরি হয়, যাকে রেপ্লিকেশন ফর্ক বলে। যাকে কি বলা হয়? যাকে রেপ্লিকেশন ফর্ক বলে। যাকে কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক বলা হয়। যাকে রেপ্লিকেশন ফর্ক বলে। যাকে কি বলা হয়? যাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে খেয়াল করে দেখো যে রেপ্লিকেশন যে জায়গা থেকে শুরু হয় তাকে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলি। হেলিকেজ এনজাইম ওই জায়গায় কি করে? আমাদের পুরো সূত্রের যে কোনো প্রান্ত থেকে না, যে কোনো মাঝ থেকে আমাদের রেপ্লিকেশন শুরু হয়, এবং হেলিকেজ এনজাইম এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দ্বিসূত্রক ডিএনএ কে আমাদের কি করতেছে? দ্বিসূত্রক ডিএনএ কে আমাদের একসূত্রক ডিএনএ তে কনভার্ট করে। দুটি সূত্র পৃথক হয়ে যাওয়ায় ওয়াই আকৃতির গঠন তৈরি হয়, যাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। তাহলে এতটুকু বিষয়ে আমরা বুঝতে পারছি, আমরা ভিডিওতেও দেখছি। তাহলে এই দুইটার পর হচ্ছে যে আলাদা হওয়া, আমাদের দুইটা কথা এখানে রাখতে হবে যে এই আলাদা হওয়া সূত্র দুটি যেন আবার জোড়া না লাগতে পারে, জোড়া না লেগে যায়। সূত্র হওয়া, আমাদের আলাদা হওয়া সূত্র দুটি যেন আবার জোড়া লেগে না যায়, সেজন্য তার সাথে স্ট্র্যান্ড দুটির সাথে আমাদের হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়। এবং হচ্ছে যে আমাদের যে সূত্র দুইটা পেছনের দিকে অতিমাত্রায় যেন পেঁচিয়ে না যায়, সেজন্য টপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম কাজ করে। এই সূত্র দুটি পেছনের দিকে যেন অতিমাত্রায় পেঁচিয়ে না যায়, তাই আমাদের হচ্ছে যে পিছনের দিকে যেন প্যাচ খায় না যায়, তাই টপো আইসোমারেজ এনজাইম কাজ করে। টপো আইসোমারেজ এনজাইম কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কথাবার্তা। এই 4টা পয়েন্ট লেখো, এবং এতটুকু কথা বুঝছো কিনা সেটা আমাকে আগে ইনশিওর করো। একদম প্রাইমারি লেভেলের কথাবার্তা হচ্ছে এতটুকু। এই প্রাইমারি কথাবার্তা যদি বুঝে যাও, 4টা পয়েন্ট হয়ে গেছে। পরের পয়েন্টগুলোও তুমি বুঝে যাবা। এতটুকু গেছে, এতটুকু লেখা হয়েছে। এই এতটুকু দেখো, প্রাইমারির বিষয়ে আসতেছি। এতটুকু লেখা, এতটুকু বুঝছো কিনা দেখো। এতটুকু যদি বোঝো, 5 নাম্বার পয়েন্টে আমরা প্রাইমারির কথা বলবো। প্রাইমেজ এনজাইম ক্রিয়া করে 8 থেকে 10টি আরএনএর নাইট্রোজেন বেস সম্পন্ন প্রাইমার তৈরি করে ও কি করে? আমাদের আলাদা হওয়া স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে দেয়, স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে দেয়। তাহলে প্রাইমার জিনিসটা হচ্ছে আমাদের কি? এই যে ধরো হচ্ছে আমাদের একটা আরএনএ, এটা একটা আরএনএ 8 থেকে 10টা নাইট্রোজেনাস বেস আছে। ধরো এ আছে, ইউ আছে, জি আছে, সি আছে, এ আছে,
ইউ আছে, তারপর হচ্ছে জি আছে, তারপর হচ্ছে তোমার এ ইউ জি সি, আবার এ আছে। ধরো এখানে আমাদের কি, এটা একটা আরএনএ যার মধ্যে হচ্ছে আমাদের 8 থেকে, এটা একটা আরএনএ যার মধ্যে, এটা একটা আরএনএ, এটা কি একটা আরএনএ, একটা আরএনএ যার মধ্যে 8 থেকে 10টি, যার মধ্যে 8 থেকে 10টি নাইট্রোজেন বেস আছে, 8 থেকে 10টি নাইট্রোজেন বেস আছে, 8 থেকে 10টি নাইট্রোজেন বেস থাকে, 8 থেকে 10টা নাইট্রোজেনাস বেস থাকে, 8 থেকে 10টা কি থাকে, 8 থেকে 10টা নাইট্রোজেনাস বেস থাকে, 8 থেকে 10টা নাইট্রোজেনাস বেস থাকে। এটাকে কি বলতেছি আমরা, প্রাইমার। প্রাইমার, এই প্রাইমারটাকে আমি যুক্ত করে দিব, এই প্রাইমারটাকে আমি যুক্ত করব। তো এইখানে দেখো যে এই যে আমাদের একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে। এই ডিএনএটা আমাদের 2 ভাগ হয়ে গেছে, এই ডিএনএটা আমাদের কি হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। এখানে আমরা বলতেছি একটা এনজাইম কাজ করতেছে, এনজাইমের কমপ্লেক্স কাজ করতেছে, এই কমপ্লেক্সটার নাম হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্স নামে একটা এনজাইম কাজ করতেছে, ঠিক আছে। এনজাইম কাজ করতেছে এবং এই এনজাইমটার দিক কোন দিকে, এই এনজাইমটা কোন দিকে যাবে, এই এনজাইমটা কিন্তু এই দিকে যাবে, ও সূত্র খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। সো আমরা যদি এই 3 প্রাইম টু 5 প্রাইম এখানে এক্সটেন্ড হয়েছে, সো এটাকেও আমরা 3 প্রাইম টু 5 প্রাইম বলতে পারি, এটাকেও হচ্ছে যে আমরা 5 প্রাইম টু 3 প্রাইম বলতে পারি। তার মানে 2টা সূত্র তৈরি হয়েছে, 2টা সূত্র তৈরি হয়েছে, 2টা সূত্র তৈরি হয়েছে, 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু, একটা হচ্ছে যে 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা 5 প্রাইম টু 3 প্রাইম, 2টা সূত্র তৈরি হয়েছে, 2টা সূত্র তৈরি হয়েছে, 2টা সূত্র তৈরি হয়েছে, 2টা সূত্র তৈরি হয়েছে, ঠিক আছে। এই সূত্র 2টার সাথে আমাদের একটা প্রাইমার যুক্ত হবে। এখন এই যে প্রাইমারটা আছে, প্রাইমারটা আছে, এই প্রাইমারটা একটা বড় খেলোয়াড়, এই প্রাইমারটা তো একটা বড় খেলোয়াড়। এই প্রাইমারকে তুমি কি মনে করছো, এই প্রাইমারটা হচ্ছে যে মানে মানে সহজ কিছু, প্রাইমারটা তো সহজ কিছু না, প্রাইমারটা সহজ কিছু না, প্রাইমারটা সহজ কিছু না, প্রাইমারটা একজন বড় খেলোয়াড়, প্রাইমারটা একটা বড় খেলোয়াড়। সো এটা হচ্ছে আমাদের 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, 2টা স্ট্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, বা এটাকে একটু উপরে দাঁড়াও, এটা এটা এভাবে লেখো, মুছো, এটাকে 5 প্রাইম টু 3 প্রাইম দাও, এটাকে 5 প্রাইম টু 3 প্রাইম দাও, এটাকে 3 প্রাইম টু 5 প্রাইম দাও, ঠিক আছে। তাহলে এটাও হবে 5 প্রাইম টু 3 প্রাইম, এটাও হবে হচ্ছে আমাদের 3 প্রাইম টু 5 প্রাইম, ঠিক আছে। এটা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, এটা 3 প্রাইম টু 5 প্রাইম মুখী, 2টা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন আমাদের এই যে প্রাইমার আছে, এই প্রাইমারটা কিন্তু কোনো কাঁচা খেলোয়াড় না, এই প্রাইমারটা একটা পাকা খেলোয়াড়। কি একটা পাকা খেলোয়াড় প্রাইমারটা। এই প্রাইমারটা থেকে কিন্তু আমাদের রেপ্লিকেশনের সূচনা হয়। এই প্রাইমারটার এই প্রান্তটা হচ্ছে 5 প্রাইম, আর এই প্রান্তটা হচ্ছে 3 প্রাইম, এবং 3 প্রাইম প্রান্তে মুক্ত OH আছে। 3 প্রাইম প্রান্তে কি থাকবে, OH গ্রুপটা থাকবে। 3 প্রাইম প্রান্তে কি থাকবে, মুক্ত OH গ্রুপ থাকবে, OH গ্রুপ। 3 প্রাইম প্রান্তে কি থাকবে, মুক্ত OH গ্রুপ থাকবে। সো এই যে আমাদের প্রাইমারটা, এই প্রাইমারটা কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম, এবং 3 প্রাইম প্রান্তে মুক্ত OH গ্রুপ থাকে, এবং এই 3 প্রাইম প্রান্তের মুক্ত OH, তাহলে সহজ কথা কি, 3 প্রাইম প্রান্তে মুক্ত OH থাকে, 3 প্রাইম প্রান্তে কি থাকে, মুক্ত OH থাকে, এবং এই যে 3 প্রাইম প্রান্তে মুক্ত OH থাকে, এর সাথেই কিন্তু আমাদের নিউক্লিওটাইড যুক্ত হয়, এর সাথেই নিউক্লিওটাইড যুক্ত হয়, এর সাথেই নিউক্লিওটাইড যুক্ত হয়, এর সাথেই নিউক্লিওটাইড যুক্ত হয়, এর সাথে নিউক্লিওটাইড যুক্ত হয়। সো নিউক্লিওটাইডগুলা যুক্ত হতে পারে কোন প্রান্তে, প্রাইমারের 3 প্রান্তে, 3 প্রাইম প্রান্তে, কারণ প্রাইমারের 3 প্রাইম প্রান্তে মুক্ত OH গ্রুপ আছে, মুক্ত কি রয়েছে, OH গ্রুপ আছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে 3 প্রাইম প্রান্তের মুক্ত OH এর সাথে নিউক্লিওটাইড যুক্তের সম্পর্ক কি, এই প্রশ্ন স্বাভাবিক আসতে পারে। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এই ধরো একটা নিউক্লিওটাইড আছে, এই ধরো একটা নিউক্লিওটাইড আছে, হ্যাঁ, এই ধরো একটা নিউক্লিওটাইড আছে, এটা একটা রাইবোজ সুগার, রাইবোজ সুগারের এখানে অ্যাডেনিন যুক্ত আছে, আমাদের রাইবোজ সুগারের এখানে অ্যাডেনিন যুক্ত আছে, এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ফসফেট, এখানে আমাদের হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আর হচ্ছে এটা 3 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। এই 5 প্রাইম প্রান্তে কি আছে, 5 প্রাইম প্রান্তে হচ্ছে আমাদের এই ফসফেট গ্রুপ আছে। সো এটা কি একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, সহজ হিসাবে এটা একটা নিউক্লিওটাইড।
এটা কি একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, এটা একটা নিউক্লিওটাইড। এটা হচ্ছে 1 প্রাইম, এটা হচ্ছে 2 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এটা আরেকটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, ঠিক আছে। এই দুইটাই, এটা অ্যাডেনিন যুক্ত আছে, এখানে ধরো সাইটোসিন যুক্ত আছে, এটা একটা নিউক্লিওটাইড। এখানে আমাদের 5 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্তে ফসফেট গ্রুপ আছে, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এখন এই দুইটা নিউক্লিওটাইডের মাঝের বন্ধনকে, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা কি নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এই যে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ধনকে কি বলা হয় বলো তো? দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ধনকে কি বলা হয় বলো তো? পড়ায় আসছে, অনেক সুন্দর করে পড়াইছি, পরীক্ষাও দিছো। দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ধনকে কি বলে বলো? দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ধনকে কি বলা হয়? কি বলে? কি বলে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ধনকে? কে বলতে পারবা? যে বলতে পারবা সে অনেক ভালো করবা ভবিষ্যতে। বলো, কে বলতে পারবা যে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ধনকে কি বলা হয়? এটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। কি পড়াইছিলাম? ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন বলা হয়। এটাকে কি বলা হয়? ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন বলি। সো এখানে কি হয়? এস্টার মানে কি? এস্টার কথাটা যেখানে থাকবে, এস্টার মানে হচ্ছে অ্যালকোহল আর অ্যাসিডের মিলন হবে। সো এটা তো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের ফসফেট গ্রুপ, আর 3 প্রাইম প্রান্তে তো বেসিক্যালি OH থাকে। সো এই OH এর সাথে আমাদের এই ফসফেট গ্রুপটা যুক্ত হয়, যুক্ত হয়ে ফসফোডাইএস্টার বন্ধন তৈরি হয়। তাইলে এই ফসফেট গ্রুপটা, এই যে 3 প্রাইম প্রান্তে যে OH ছিল, 3 প্রাইম প্রান্তে যে এখানে কি ছিল? OH ছিল। 3 প্রাইম প্রান্তের OH এর সাথে কিন্তু এই ফসফেট গ্রুপ যুক্ত হয়ে দুইটা নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত হয়েছে। তো এখানে আমাদের যখন নিউক্লিওটাইড যুক্ত হবে, এটা অ্যাডেনিন নিউক্লিওটাইড আছে, ইউরিটিডিন নিউক্লিওটাইড আছে, গুয়ানোসিন নিউক্লিওটাইড আছে। এই আরেকটা, এই প্রাইমারের সাথে যখন নিউক্লিওটাইড যুক্ত হবে, তখন সেটা কাকে খুঁজবে? সেটা 3 প্রাইমের OH প্রান্তকেই খুঁজবে নিউক্লিওটাইড যুক্তের জন্য। কারণ এই নিউক্লিওটাইডের সাথে এই নিউক্লিওটাইড যুক্ত হতে গেলে ফসফোডাইএস্টার বন্ধন গঠন হইতে হবে। কোন বন্ধন গঠন হইতে হবে? ফসফোডাইএস্টার বন্ধন। এস্টার মানে কি? একটা অ্যাসিডের সাথে অ্যালকোহল গ্রুপ। সো এই নিউক্লিওটাইডের 5 প্রাইমে তো একটা অ্যাসিড রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, যেটা ফসফরিক অ্যাসিড থেকে এসেছে। এটা এই 3 প্রাইমের OH গ্রুপের সাথে যুক্ত হয়ে ফসফোডাইএস্টার বন্ধন গঠন করবে। তার মানে দুইটা নিউক্লিওটাইড একে অপরের সাথে যখন যুক্ত হবে, তখন 3 প্রাইম প্রান্তে OH থাকা মাস্ট। দুটি নিউক্লিওটাইড, একটি নিউক্লিওটাইড অপর নিউক্লিওটাইডের সাথে যুক্ত হতে গেলে, অপর নিউক্লিওটাইডের সাথে যুক্তের জন্য মুক্ত 3 প্রাইম প্রান্তে মুক্ত OH গ্রুপ থাকতে হবে। 3 প্রাইম প্রান্তে মুক্ত OH গ্রুপ থাকতে হবে, মুক্ত OH গ্রুপ মাস্ট। 3 প্রাইম প্রান্তে কি? মুক্ত OH গ্রুপ মাস্ট। ক্লিয়ার হয়েছে এতটুকু? যে এখানে আমাদের এই 3 প্রাইম প্রান্তে যদি মুক্ত OH না থাকে, এই যে এই 3 প্রাইম প্রান্তে কি আছে? OH আছে। এই OH যদি না থাকে, তাহলে এটা পরের নিউক্লিওটাইডের সাথে যুক্ত হতে পারবে না। সো নিউক্লিওটাইডগুলো একটা একটার সাথে যুক্ত হইতে গেলে 3 প্রাইম প্রান্তে মুক্ত OH থাকা মাস্ট। 3 প্রাইম প্রান্তে মুক্ত OH থাকা মাস্ট। এই জিনিস তোমরা পড়ো কিন্তু আসলে বোঝো না কেন হচ্ছে যে আমাদের এই প্রাইমারটা 5 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্তে কিছু মুক্ত থাকে না, 5 প্রাইম প্রান্তে ফসফেট যুক্ত থাকে। 3 প্রাইম প্রান্তে আমাদের কি থাকে? অলওয়েজ মুক্ত OH গ্রুপ থাকে, অলওয়েজ 3 প্রাইম প্রান্তে মুক্ত OH গ্রুপ থাকে। সো এই যে আমাদের 3 প্রাইম প্রান্তে মুক্ত OH আছে, এর সাথেই কিন্তু নিউক্লিওটাইড যুক্ত হবে। সো প্রাইমারটা কিন্তু একটা বিশাল কাজ করে দিয়ে গেছে। এই যে আমি প্রাইমারটা এই জায়গায় দিলাম, এই যে 3 প্রাইম আছে, সো এখানে আমাদের প্রাইমার আসবে 5 প্রাইম, আর হচ্ছে এখানে কি? মুক্ত OH। এখানে কি আছে? এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে প্রাইমার, এটা হচ্ছে প্রাইমার। এবং এই প্রাইমারের 3 প্রাইম প্রান্তে কি আছে? OH গ্রুপ আছে, যেটা মুক্ত OH গ্রুপ আছে, মুক্ত OH গ্রুপ আছে। সো এই OH গ্রুপ যখন থাকবে, তখন আমার এখানে একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত হতে পারবে, একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকবে। এবং এটা যত এদিকে যাবে নিউক্লিওটাইড, তত হচ্ছে আমাদের এই পাশে যেতে থাকবে, কোনো সমস্যা নাই। যত এদিকে যাবে নিউক্লিওটাইড এদিকে যেতে থাকবে, কোনো সমস্যা নেই, আনইন্টারাপ্টেড ভাবে ও যেতে পারবে,
কোনো সমস্যা নেই। দেখো বিষয়টা ভালো করে বোঝো যে আমাদের প্রাইমার যে যুক্ত করে, প্রাইমার একটা 5 প্রাইম প্রান্ত আছে, একটা 3 প্রাইম প্রান্ত আছে। 3 প্রাইম প্রান্তে অলওয়েজ মুক্ত ওয়েজ গ্রুপ আছে। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই 3 প্রাইম প্রান্তেও কিন্তু মুক্ত ওয়েজ আছে। এই 3 প্রাইম প্রান্তের সাথেই কিন্তু আরেকটা নিউক্লিওটাইড এসে যুক্ত হতে পারবে। সো এই প্রাইমারের যে 3 প্রাইম প্রান্ত মুক্ত আছে, ওএইচ আছে, তার সাথেই কিন্তু আমাদের কি হবে, নিউক্লিওটাইড এসে যুক্ত হয়ে এই জিনিসটা এইদিকে আস্তে 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 বাড়তে থাকবে। কারণ এদিকে যতই বাড়বে এই পাশে তো 3 প্রাইম প্রান্ত থাকবে। এই 3 প্রাইম প্রান্তের সাথে আমাদের নিউক্লিওটাইড যুক্ত হতে 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 খুব সুন্দর মতো আমাদের এই স্ট্র্যান্ডটা সুন্দর মতো 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সে সুন্দর মতো তৈরি হতে থাকবে এবং নতুন স্ট্র্যান্ড অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনেই তৈরি হবে। নতুন স্ট্র্যান্ড অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে তৈরি হবে। কারণ কি? কারণ হচ্ছে প্রাইমারটা 3 প্রাইম প্রান্ত মুক্ত। সো 5 প্রাইম স্টেবল থাকবে, 3 প্রাইমের দিকে আস্তে 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 আমাদের গ্রোথ হইতে থাকবে, নিউক্লিওটাইড যুক্ত হতে থাকবে। দেখো কঠিন একটা কথা কিন্তু বলতেছি, এই জিনিস যদি বোঝো তাহলে দেখবো খুব ভালো ফিলিংস হবে। যে আমরা খালি পড়ি যে নতুন স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়, নতুন স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম মুখী। কেন নতুন স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়? কারণ হচ্ছে আরএনএ একসূত্রক। এখানে প্রাইমার যেটা যুক্ত হয় সেটা আরএনএ, সেটা একসূত্রক আরএনএ। একসূত্রক আরএনএ 5 প্রাইম আর 3 প্রাইম মুখী থাকবে। এই 3 প্রাইম প্রান্তে মুক্ত ওএইচ থাকে যার সাথে এসে নিউক্লিওটাইড যুক্ত হতে পারে, অন্য কোথাও নিউক্লিওটাইড যুক্ত হতে পারে না। এই 5 প্রাইম প্রান্তের সাথে নিউক্লিওটাইড যুক্ত হতে পারবে না, 5 প্রাইম প্রান্তের সাথে নিউক্লিওটাইড যুক্ত হতে পারবে না। কারণ এই 5 প্রাইমের সাথে কি আছে? ফসফেট যুক্ত আছে। এখানে তো নিউক্লিওটাইড যুক্ত হবে না। নতুন নিউক্লিওটাইড যখন আসবে তার লাগবে হচ্ছে 3 প্রাইম প্রান্ত, যেখানে মুক্ত ওএইচ আছে। এই মুক্ত ওএইচ এর সাথে নতুন নিউক্লিওটাইডটা যুক্ত হতে পারে। তাহলে নতুন নিউক্লিওটাইড যুক্ত হতে গেলে মুক্ত 3 প্রাইম প্রান্তে মুক্ত ওএইচ গ্রুপ লাগবে, তখন আমাদের নতুন নিউক্লিওটাইড এসে যুক্ত হবে। তাইলে নতুন স্ট্র্যান্ডটা আমাদের কি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে নতুন স্ট্র্যান্ডটা আগাইতে থাকবে। এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ড, 5 প্রাইম থেকে 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা মুখী আছে, সেই মুখীতে আমাদের হচ্ছে যে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হলো 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, কোনো সমস্যা নেই। এখানে কি হবে? এই জায়গায় দেখো এখানে 3 প্রাইম, এখানে 5 প্রাইম। সো এখানে আমাদের হচ্ছে যে প্রাইমারটা হবে, এই প্রাইমারটা খেয়াল করো, এই প্রাইমারটা, এটা একটা প্রাইমার, এটা 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। সো ও হচ্ছে প্রাইমার, ও কি প্রাইমার, ও হচ্ছে প্রাইমার। সো হচ্ছে এই 3 প্রাইম প্রান্ত আছে, সো এখানে হচ্ছে আমাদের নিউক্লিওটাইড তৈরি হলো হয়ে আমাদের এটার ইন যেখানে, এটাও সেখানে হচ্ছে যে থেমে গেল, এটার ইন যেখানে, এটাও সেখানে হচ্ছে থেমে গেল। খুব সুন্দর কথা, থেমে গেছে আমাদের। এখন থেমে গিয়ে এতটুকু তৈরি হলো। এখন রেপ্লিকেশন কমপ্লেক্সটাতে এদিকে যাচ্ছে, এদিকে গিয়ে যখন আরেকটু খুলবে, ধরো এদিক থেকে এসে সেই পর্যন্ত আসলো, এ পর্যন্ত স্ট্র্যান্ডটা খুললো, খুললে কি হবে? যে ও তো আগাইতেছে এদিকে, কোনো সমস্যা নেই, কিন্তু এ তো এদিকে আগাইছে, শেষ হয়ে গেছে। তো এই এতটুকু জায়গা ফাঁকা রয়ে গেল, এখানে আবার প্রাইমার লাগবে, আবার একটা স্ট্র্যান্ড তৈরি হবে। সো এটা এদিকে যত আগাবে, এই উপরের যে আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে আমাদের এইখানে, সেটার কোনো সমস্যা নেই, সেটা আগাইতেই থাকবে। তো এই স্ট্র্যান্ডটা কোনো সমস্যা নেই, এই স্ট্র্যান্ডের সাথে নতুন যে নিউক্লিওটাইড সেটা তৈরি হতে থাকবে, কিন্তু এই স্ট্র্যান্ডের সাথে নতুন নিউক্লিওটাইডটা ধাপে ধাপে আটকে যাবে। তো এই জন্য দুইটা নাম আসবে, যে এটা যেহেতু হুড়হুড় করে যাচ্ছে, এটাকে বলা হবে লিডিং স্ট্র্যান্ড, আর এইখানে এটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। আচ্ছা ভাইয়া, কিচ্ছু বুঝলাম না, কি বুঝাইলেন? স্বাভাবিক না বোঝাটাই স্বাভাবিক। তুমি জাস্ট আমার একটা কথা বুঝা দাও, সেটা হইছে যে আমাদের যে প্রাইমার যুক্ত করা হয় সেখানে 5 প্রাইম প্রান্ত আছে, 3 প্রাইম প্রান্ত আছে। প্রাইমারের 3 প্রাইম প্রান্তে মুক্ত ওএইচ গ্রুপ থাকে যার সাথে নতুন নিউক্লিওটাইড যুক্ত হয়। এই কথাটা বুঝো নাই? আমার মনে হয় এরকম কেউ নাই, সবাই বুঝছো। তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম প্রান্তে মুক্ত ওএইচ আছে, এখানে ক্যাট করে নতুন নিউক্লিওটাইড তৈরি হবে। এখানে তো এপাশে 5 প্রাইম, এখানে 3 প্রাইম। সো আমাদের প্রাইমারটা তো এখানে বসানো যাবে না, বসাইলে তো 5 একসাথে বসবে না। 5 এর অপোজিটে 3 বসে, 3 এর অপোজিটে 5 বসে। তো প্রাইমারটাকে এখানে বসাইলাম 5 প্রাইম টু 3 প্রাইম, ও 3 প্রাইমের সাথে যুক্ত হয়ে আমাদের হচ্ছে যে এই ডিএনএ পলিমারেজ এনজাইম নতুন স্ট্র্যান্ড তৈরি করে। এতটুকু কথা শুনছে ভাইয়ার কাছে, ভিডিও দেখো। এখন ভিডিও দেখলে দেখবা যে আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই জিনিস একবারে ক্লিয়ার হওয়ার জিনিস না, সময় লাগবে ক্লিয়ার হতে। আসো, এই যে দেখো আমাদের হচ্ছে কি হলো, এই যে আমাদের প্রাইমার তৈরি করে দিল, প্রাইমার তৈরি হলো। এই যে প্রাইমারটা তৈরি হলো, এই প্রাইমারের এই প্রান্তটা হচ্ছে 5 প্রাইম, এই প্রান্তটা হচ্ছে 3 প্রাইম, এই প্রান্তটা 5 প্রাইম, এই প্রান্তটা 3 প্রাইম।
ওর 5 প্রাইম প্রান্তটা ডানে থাকে, 3 প্রাইম প্রান্তটা বামে থাকে। আচ্ছা, এখন এখানে আসলো হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ, স্পেসিফিক্যালি ডিএনএ পলিমারেজ 3 বলা যায়। এই ডিএনএ পলিমারেজ 3 করবে কি, এই যে আমাদের 3 প্রাইম প্রান্ত আছে, এই 3 প্রাইম প্রান্তে আমাদের একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে এবং আগাইতে থাকবে। এই যে আমাদের নিউক্লিওটাইডগুলো আসতেছে, ডিএনএ যে নাইট্রোজেনাস বেস, তার সাথে পেন্টোজ সুগার ফসফেট গ্রুপ আসতেছে। এই যে আমাদের হচ্ছে কি করবে, এই যে আমাদের হচ্ছে যে 3 প্রাইম প্রান্তে, এটা এই যে এটা 3 প্রাইম প্রান্ত, এখানে লেখাটা দেখা মনে হবে আরে ভাইয়া এটা তো হচ্ছে 5 প্রাইম প্রান্তে যুক্ত হচ্ছে না, এই প্রান্তটা 3 প্রাইম, এই প্রান্তটা 3 প্রাইম, এই 3 প্রাইম প্রান্তে যখন আমাদের স্ট্র্যান্ডটা যুক্ত হবে, সো দেখো বাম পাশে সবসময় 3 প্রাইম প্রান্তটাই রয়ে গেছে কিন্তু, তাহলে এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম প্রান্তে আমাদের একটা একটা করে, এই যে দেখো 3 প্রাইম প্রান্তে একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে এবং এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে আমাদের এই বেস যুক্ত হতে থাকবে, যতক্ষণ দরকার যুক্ত হবে, কোনো সমস্যা নাই, কারণ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যুক্ত হতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তৈরি হবে নিচের স্ট্র্যান্ডটায়, নিচের স্ট্র্যান্ডে এই যে একটা প্রাইমার যুক্ত করে দিলা, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, সো এই 3 প্রাইম প্রান্তে আস্তে 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 যুক্ত হয়ে এদিকে যখন যাবে, সো স্বাভাবিক এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম হবে। ও তো থেমে গেল এতটুকু পর্যন্ত গিয়ে, ও তো থেমে গেল এতটুকু পর্যন্ত গিয়ে, এই যে দেখো যে ও হচ্ছে এদিকে আমাদের ঠাস ঠাস হচ্ছে, এটা লিডিং স্ট্র্যান্ড ঠাস ঠাস হচ্ছে, তো ল্যাগিং স্ট্র্যান্ড এই প্রাইমারটা এখানে যুক্ত করছি, এই 3 প্রাইমের এদিকে হচ্ছে আমাদের কি গেল, আমাদের হচ্ছে যে নিউক্লিওটাইড যুক্ত হইল, এরপর থেমে গেল একটা জায়গায়, এরপর থেমে গেল, এরপর থেমে গেল, যতটুকু পর্যন্ত আমার সুযোগ দিছিল ততটুকু পর্যন্ত থেমে গেল, থেমে আবার এখানে প্রাইমার যুক্ত হবে, আবার এই যে দেখো এখানে এখানে আবার তুমি প্রাইমার যুক্ত করো, এখানে তুমি আবার প্রাইমার যুক্ত করো, আবার হচ্ছে যে আমাদের এই যে দেখো এখানে আবার একটা প্রাইমার আসলো, এই যে ফাঁকা জায়গায় আবার একটা প্রাইমেজ এনজাইম এসে আবার একটা প্রাইমার আনলো, এই যে প্রাইমেজ এনজাইম এসে আবার একটা প্রাইমার দিল, এই প্রাইমারটার উপর তখন আবার ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করে। খেয়াল করে দেখো জিনিসটা, এই জায়গাটায় কিন্তু বোঝার, ওই স্ট্র্যান্ডটা যেটা 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যে স্ট্র্যান্ডটা ছিল, সেই স্ট্র্যান্ডে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যে স্ট্র্যান্ড ছিল এদিকে, সেখানে আমাদের একটা প্রাইমার যুক্ত হয়েছে, এপাশে 5 প্রাইম, এপাশে 3 প্রাইম। দেখো জিনিসটা কিন্তু বোঝার খুব ভালো করে বোঝার জায়গা, এই জায়গা না বুঝলে তোমার হচ্ছে দেখবা যে এই পুরা জিনিসে তোমার ভেজাল লেগে যে থাকবে। খেয়াল করে দেখো এই যে আমাদের স্ট্র্যান্ড, এই যে ধরো আমাদের দুইটা আলাদা হওয়া স্ট্র্যান্ড, এটা হচ্ছে যে 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটা হচ্ছে আমাদের যে 5 প্রাইম টু 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম মুখী স্ট্র্যান্ড, 3 প্রাইম টু 5 প্রাইম মুখী স্ট্র্যান্ড। তো এইখানে আমাদের কি হয়েছে, যে এখানে আমাদের একটা প্রাইমার যুক্ত হয়েছে, প্রাইমার যুক্ত হয়েছে, এই প্রাইমারের এপাশে 5 প্রাইম, এপাশে 3 প্রাইম, সো নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে এরকম তৈরি হচ্ছে, তো হচ্ছে সো এই এপাশটা 5 প্রাইম, এপাশটা 3 প্রাইম, নতুন স্ট্র্যান্ডটা তো 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে নতুন স্ট্র্যান্ড ঘাটাঘাট তৈরি হচ্ছে, তো হচ্ছে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আমি যদি হচ্ছে যে প্রাইমারটা যুক্ত করি এখানে, তো এখানে আমাদের প্রাইমারটা এপাশে যুক্ত হবে, কারণ 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, এখানে প্রাইমারটা কি যুক্ত হতে পারবে, এভাবে কি যুক্ত হতে পারবে, এভাবে যুক্ত হতে পারবে না, কারণ এখানে 5 প্রাইম টু 3 প্রাইম হয়ে যায়, সো 5 এর সাথে 5 কখনো হবে না, 5 প্রাইমের সাথে 5 প্রাইম কখনো হবে না। সো এই যে স্ট্র্যান্ডটা যুক্ত হইলো আমাদের এই জায়গায়, এখানে যুক্ত হইলো, সো এখানে তো খাটাখাট হচ্ছে আমাদের নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, নতুন স্ট্র্যান্ড আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন হইলো। এখন এই জিনিসটা আরো এক্সটেন্ড করলো, এই জিনিসটা আরো এক্সটেন্ড করলে এর কোনো সমস্যা আছে, এ তো এদিকে আগাইতেই পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা এর নাই, এবং হচ্ছে এর কোনো সমস্যা নাই, 3 প্রাইম এখানে চলে যাবে, কিন্তু এর তো সমস্যা আছে, এটা তো আগাইছে এদিকে, এখন এখানে কি হবে, এখানে আবার প্রাইমেজ এনজাইম এসে আবার একটা প্রাইমার দিয়ে যাবে, আবার হচ্ছে যে আমাদের এরকম এই নতুন নিউক্লিওটাইড তৈরি হবে। সো এই জিনিসটা ঘটতে থাকে এখানে, সো এইখানে কোনো সমস্যা নাই, খাটখাট হয়। সো এই 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা আছে এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। এখানে একবার প্রাইমার যুক্ত করে দিলেই আমাদের কোনো সমস্যা নাই, আর হইতেই থাকবে। আর এই 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডটাকে বলা হয় হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, কারণ এখানে বারবার প্রাইমার যুক্ত করতে হয়, এটা একটা প্রাইমার, এখানে একটা প্রাইমার, এবং যত হচ্ছে আমাদের বামের দিকে যাবে প্রাইমার আমার একের পর এক যুক্ত করতে হবে, এবং এই যে ছোট ছোট খণ্ডগুলা তৈরি হয় এদেরকে বলা হয় ওকাজাকি
খণ্ড, ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। খেয়াল করে দেখো, আবারও ভিডিওটা তোমাকে একটু দেখায়, আবারও ভিডিওটা তোমাকে একটু দেখে, ভিডিওটা আবারও একটু তুমি দেখো, আবারও একটু ভিডিওটা দেখো, আবারও একটু ভিডিওটা দেখো। এই যে দেখো আমাদের এখানে কি বলছে, এই যে এখানে খেয়াল করো যে আমাদের প্রাইমার যুক্ত করছে, প্রাইমার যুক্ত হইল। এই প্রাইমার যুক্ত হইলে প্রাইমারে এ প্রান্তটা 5 প্রাইম, এ প্রান্ত 3 প্রাইম, এ প্রান্তে মুক্ত ওএইচ গ্রুপ আছে, যে প্রান্তে মুক্ত ওএইচ গ্রুপ আছে সেই প্রান্তের সাথে কিন্তু ডিএনএ পলিমারেজ কাজ শুরু করে। ডিএনএ পলিমারেজ কি করে, নিউক্লিওটাইডগুলোকে নিয়ে আসে। এই যে আমাদের বডিতে নানা জায়গায় যে নিউক্লিওটাইড তৈরি আছে সেগুলো এরকম ধাপে 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 আসতে থাকে, এসে হচ্ছে আমাদের এ প্রান্তে যুক্ত হবে, এটা 3 প্রাইম। ভিডিওতে যদিও এখানে 5 প্রাইম দেখাবে, এটা 5 প্রাইম না, কিন্তু এটা 3 প্রাইম, কিন্তু এটা 3 প্রাইম। 3 প্রাইম প্রান্তের সাথে হচ্ছে আমাদের কি হচ্ছে, ফসফেট গ্রুপ যুক্ত হয়ে 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 আমাদের এই নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে। সো এটা তো 5 প্রাইম টু 3 প্রাইম মুখী ছিল। সো নতুন স্ট্র্যান্ড যেটা তৈরি হবে এদিকে যাবে, স্বাভাবিক এটা 3 প্রাইমের সাথে যুক্ত হতে থাকবে, কিন্তু এবার সে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী স্ট্র্যান্ড তৈরি হবে। কি হবে, 5 প্রাইম টু 3 প্রাইম মুখী স্ট্র্যান্ড তৈরি হবে। এটা তোমার কাছে একটা ভেজাল মনে হইতে পারে, ভাই 3 প্রাইমের সাথে যুক্ত হয়ে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী স্ট্র্যান্ড কেমনে আবার তৈরি হয়, যে ভাই 3 প্রাইমের সাথে যুক্ত হয়েছে, হইতেছে তো 3 প্রাইম বললেন, 3 প্রাইম, এই 3 প্রাইম আমি বুঝলাম যে এই 3 প্রাইমের সাথে এই যে 3 প্রাইম প্রান্ত আছে আপনার, এই 3 প্রাইম প্রান্তের সাথে আমাদের নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, যুক্ত হইলে আবার 5 প্রাইম টু 3 প্রাইম মুখী কেমনে যায়। তুমি চিন্তা করো, এই যে 3 প্রাইমের সাথে ফসফেট গ্রুপটা যুক্ত হলো, নতুন একটা নিউক্লিওটাইড যুক্ত হইলো, এদিকে যদি চিন্তা করো এখানে কি আছে, এখানে 5 প্রাইম আছে, এখানে কি আছে, 3 প্রাইম আছে। সো নতুন স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনেই তো যাচ্ছে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনেই তো যাচ্ছে, তাই না? এই যে দেখো আমাদের তাইলে এখানে যেটা আমরা দেখতেছিলাম, তো এই যে আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম এই স্ট্র্যান্ডটা, এটা আমাদের একটানা হইতে থাকে, কোনো থামাথামি নাই, এই জন্য এটাকে লিডিং স্ট্র্যান্ড বলা হয়। এই আমাদের এনজাইমগুলো যত এদিকে যায়, এই যে আমাদের হেলিকেজ এনজাইম খুলতেছে, এই প্রাইমেজ এনজাইম একটার পর একটা যুক্ত করে যাচ্ছে, কোনো সমস্যাই এই স্ট্র্যান্ডটাই নাই। সো আমাদের হচ্ছে যেই স্ট্র্যান্ডটা আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, মাতৃ ডিএনএর যে স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, তার কোনো সমস্যা হয় না, সেটা লিডিং স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডে কি দেখো, এপাশে 5 প্রাইম, এপাশে 3 প্রাইম, এই 3 প্রাইমের সাথে আস্তে আস্তে ওএইচ গ্রুপ যুক্ত হয়ে নতুন স্ট্র্যান্ড তৈরি হলো, নতুন স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হইলো, ছোট্ট একটা খণ্ড এখানে গিয়ে থেমে গেল, এখানে গিয়ে থেমে গেল। এখন এই যে এতটুকু জায়গা খুলছে, এই খোলা জায়গায় কি করতে হবে, আবার আমার হচ্ছে প্রাইমেজ এনজাইম এসে একটা প্রাইমার তৈরি করে দিতে হবে, যার এক প্রান্তে মুক্ত ওএইচ থাকবে, এপাশে মুক্ত ওএইচ গ্রুপ থাকবে। এই মুক্ত ওএইচ গ্রুপের সাথে 3 প্রাইমে মুক্ত ওএইচ থাকে, মুক্ত ওএইচ কোন প্রান্তে থাকে, 3 প্রাইমে, এইটার সাথে কাট 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 করে আমাদের হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স এর যে ডিএনএ পলিমারেজ এনজাইম সেটা যুক্ত হয়ে আমাদের হচ্ছে যে এতটুকু অংশে নিউক্লিওটাইড তৈরি করে দিবে। সেরকম ছোট 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 খণ্ড তৈরি হয়, এই খণ্ডটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। এতটুকু পর্যন্ত কথাবার্তা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমার মনে হয় আমি একদম ইন ডেপথে, ইন ডিটেলডে তোমাকে বুঝাইছি। এতটুকু পর্যন্ত অংশ তুমি বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, এতটুকু যদি বোঝো, আসো আমরা একটু লেখার মধ্যে যাই। না লিখলে তো আমরা আলটিমেটলি হচ্ছে যে গোলায় ফেলবো। আমরা কোথায় কতটুকু ছিলাম, এই এতটুকু বিষয় আমরা হচ্ছে যে লিখছি, এই 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত লিখছি, এবং পরীক্ষার হলে এইভাবে ছবি এঁকে দিলেও হয়ে যাবে। পুরো ছবি যদি আঁকতে না পারো, এতটুকু ছবি এঁকে দিলেও হচ্ছে যে তুমি কাজ করতে পারবে। এখানে রেপ্লিকেশন কমপ্লেক্স বা স্পেসিফিক্যালি এনজাইমটার নাম হেলিকেজ দেখাইলে হয়, হেলিকেজ দেখাইলেও হয়, হেলিকেজ, এনজাইমটার নাম হেলিকেজ দেখাইলে ভালো হয়, হেলিকেজ, হেলিকেজ। তাহলে হচ্ছে আমাদের এই প্রাইমারটাকে যুক্ত করে দিছে, প্রাইমারটাকে যুক্ত করছে, প্রাইমারটাকে যুক্ত করছে। এখন এই প্রাইমার যুক্ত হওয়ার পরই কিন্তু আসল খেলা হয়। প্রাইমারে আমরা কি দেখতে পাইলাম, প্রাইমারে মুক্ত ওএইচ প্রান্ত থাকে। প্রাইমারে কি পাইছি আমরা, 6 নাম্বার পয়েন্ট প্রাইমার। তো মাতৃ ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম মুখী স্ট্যান্ডের সাথে মুখী স্ট্যান্ডে যুক্ত প্রাইমার যুক্ত, এই যে দেখো এটা হচ্ছে মাতৃ ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ড আছে, এই স্ট্র্যান্ডের সাথে যুক্ত প্রাইমার ধারাবাহিকভাবে আমাদের হচ্ছে এই ডিএনএ পলিমারেজ 3 এনজাইমে, ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের
সাহায্যে নিরবিচ্ছিন্নভাবে, তাই প্রাইমার নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিক না, কথাটা নিরবিচ্ছিন্ন কথাটা অ্যাড করলে ভালো, নিরবিচ্ছিন্নভাবে, নিরবিচ্ছিন্নভাবে আমাদের ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের সাহায্যে আমাদের নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে কি হয় নিরবিচ্ছিন্নভাবে। নতুন স্ট্র্যান্ড সর্বদা আমাদের হচ্ছে থাকে, নতুন স্ট্র্যান্ড সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়। এই যে খেয়াল করো আমাদের হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে, আর এই যে নতুন স্ট্র্যান্ড আমাদের কি 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে কিন্তু আমাদের নতুন স্ট্র্যান্ডটা বৃদ্ধি পাচ্ছে। নতুন স্ট্র্যান্ডটা সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়, তাই মাতৃ ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডকে কি বলি আমরা, স্ট্র্যান্ডকে লিডিং স্ট্র্যান্ড বলি। কথাটা বুঝছো কিনা খেয়াল করো, লিডিং স্ট্র্যান্ড বলে কথাখানা বুঝছো কিনা খেয়াল করে দেখো কি বলছি, যে মাতৃ ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে যুক্ত প্রাইমার নিরবিচ্ছিন্নভাবে নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে এবং নতুন স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন মুখী নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। নতুন স্ট্র্যান্ড সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে তৈরি হয়। এই জন্য আমাদের মাতৃ ডিএনএ এর যে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড যেটা নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে তাকে লিডিং স্ট্র্যান্ড বলা হয়। আর মাতৃ ডিএনএ এর 3 প্রাইম টু 5 প্রাইম মুখী স্ট্র্যান্ডে বারবার প্রাইমেজ এনজাইম যুক্ত হয়ে একাধিক প্রাইমার তৈরি করে দেয়, ও 5 প্রাইম টু 3 প্রাইম মুখী ছোট খণ্ডের মতো স্ট্র্যান্ড তৈরি হয় যাদেরকে কি খণ্ড বলা হয়, যাদেরকে ওকাজাকি খণ্ড বলে। এবং এই মাতৃ ডিএনএ এর 3 প্রাইম টু 5 প্রাইম মুখী স্ট্র্যান্ডকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে। ঠিক আছে, খেয়াল করে দেখো তো এই দুইটা লাইন বুঝছো কিনা। ওকে, এতটুকু যদি বোঝো তাহলে আসো যে আমরা হচ্ছে ভিডিওটাকে এক্সটেন্ড করে দেখি একটু কি কথাবার্তা বলছে। তো আমাদের ওকাজাকি খণ্ড হচ্ছে এভাবে একের পর এক ওকাজাকি খণ্ড যুক্ত হতে থাকবে, আর ওই লিডিং স্ট্র্যান্ডের মতো চলতে থাকবে। এই যে আবার প্রাইমেজ এনজাইম আসলো, আবার হচ্ছে যে আমাদের প্রাইমার তৈরি করলো, এবং হচ্ছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম আবার ওকাজাকি খণ্ড তৈরি করতে থাকবে। সো এই কার্যক্রম চলতে থাকবে যতক্ষণ আমাদের হেলিক্যাল এনজাইম খুলতে থাকবে, ততক্ষণ আমাদের এই কার্যক্রম চলতে থাকবে, কোনো সমস্যা আমাদের নাই। তা আমাদের এই পুরো ঘটনা শেষে তাহলে খেয়াল করে দেখো আমাদের রেপ্লিকেশন যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের রেপ্লিকেশন শেষ হয়ে গেলে আমাদের এই যে প্রাইমেজটা, সেই প্রাইমাসটাকে সরাইতে হবে। কারণ ডিএনএ এর ভেতর আরএনএ থাকা যাবে না। এখানে এক্সোনিউক্লিয়াস দেখাইছে, এটা মূলত আমাদের হচ্ছে যে কে কাজটা করে, মূলত এই কাজটা করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। মূলত এই কাজটা কে করে, মূলত এই কাজটা করে হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ 3। মূলত এই কাজটা কে করে, মূলত এই কাজটা করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে আমাদের এই কাজটা করে। যে ডিএনএ পলিমারেজ 3 আমাদের কি করে, ডিএনএ পলিমারেজ 1 ডিএনএ পলিমারেজ 3 তো নতুন স্ট্র্যান্ড, ডিএনএ পলিমারেজ 1 এই হচ্ছে যে আমাদের আমাদের যে প্রাইমার আছে এই প্রাইমারকে সরায় দেয়, এবং হচ্ছে যে এর পরবর্তীতে আমাদের আরেকটা ডিএনএ পলিমারেজ এনজাইম আইসা আমাদের ওই জায়গায়
আমাদের ডিএনএ তৈরি করে বাট আমাদের বইয়ের ভাষায় একটু ভিন্ন কথা আছে এবং ছোট ছোট যে খণ্ডগুলা থেকে যায় মাঝে ছোট ছোট যে গ্যাপগুলা থেকে যায় এগুলাকে লাইগেজ এনজাইম ছোট ছোট গ্যাপগুলাকে ফিল আপ করে দেয়। লাইগেজ এনজাইম ঘুরে ঘুরে দেখে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। তো আমাদের বইয়ের ভাষায় যদি আমরা যাই তাহলে আমাদের হচ্ছে যে এতটুকুর পর এই 7টা পয়েন্টের পর আর 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট আছে আর 2টা পয়েন্ট আছে আমাদের এই 7টা পয়েন্টের পর। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই রেপ্লিকেশন শেষে যখন আমাদের রেপ্লিকেশন শেষে এই ডিএনএ পলিমারেজ 1 এই প্রাইমারদের অপসারণ করে ও নতুন নিউক্লিওটাইড যুক্ত করে দেয়। নতুন নিউক্লিওটাইড কি করে দেয়? যুক্ত করে দেয়। নতুন নিউক্লিওটাইড যুক্ত করে। এবং 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই সর্বশেষে এই লাইগেজ এনজাইমের নাম আমরা পড়লাম, সেই লাইগেজ এনজাইম এই ওকাজাকি খণ্ডগুলোর মধ্যে ওকাজাকি খণ্ডের মাঝে খণ্ডগুলোকে যুক্ত করে রেপ্লিকেশন সম্পূর্ণ করে। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা, এই হচ্ছে আমাদের রেপ্লিকেশন, এই কয়টা হচ্ছে আমাদের পয়েন্ট। এইভাবে লিখলেই হয়ে যাবে। 9টা পয়েন্ট দিলা আর এই ছবিটা দিয়ে দিলা, এইভাবে ছবি দিয়ে দিলেও হবে। বইয়ে যেভাবে ছবি আছে সেটা দিলেও হবে। এখন বইয়ের এত কঠিন কঠিন ছবি আসলে পরীক্ষার হলে তুমি এঁকে পারবা না, সহজভাবে তুমি ছবি এঁকে বুঝাই দিবা যেভাবে, তাইলেই হবে। তো এই হয়েছে আমাদের কথাবার্তা। দেখো রেপ্লিকেশন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা, রেপ্লিকেশন একদম আমি ধরে বুঝাই দিছি। এই 9 পয়েন্টই রেপ্লিকেশন, এই 9টা কথাই রেপ্লিকেশন। এতটুকু বিষয় তোমাকে লিখতে হবে, এতটুকু বিষয় তোমাকে বুঝতে হবে। বইয়ের মধ্যে 1000 খানেক কথাবার্তা বলা আছে, এত 1000 খানেক কথাবার্তার কোনো প্রয়োজনীয়তা নাই, এতটুকু বিষয় তোমাকে বুঝতে হবে। লাস্ট 2টা কথা কি, যখন আমাদের ওকাজাকি খণ্ড তৈরি হয়ে গেল, যখন হেলিকেজ এনজাইম কাজ শেষ করে দিল, খোলাখুলি অফ, আর খুলতেছে না, আমাদের লিডিং স্ট্র্যান্ড তৈরি হয়ে গেছে, ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়ে গেছে, শেষ রেপ্লিকেশন। কিন্তু আমাদের প্রাইমার তো রয়ে গেছে, প্রাইমার তো আরএনএ, প্রাইমার তো 8 থেকে 10টা নিউক্লিওটাইড, অনেক জায়গায় বলে 10 থেকে 60টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এই প্রাইমারটাকে আমার বের করে দিতে হবে। প্রাইমারটাকে বের করে কি ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারকে অপসারণ করে ও নতুন নিউক্লিওটাইড যুক্ত করে। এখন যুক্ত করার পর এখানে দেখো যে আমাদের এই প্রাইমারটা অপসারণ হলো, এই প্রাইমার এবং হচ্ছে যে এই প্রাইমারের জায়গায় নতুন কিছু আসলো, এই নিউক্লিওটাইড আছে, এদের মধ্যে তো সংযোগ নেই, এদের মধ্যে সংযোগ করতে হবে। এই ওকাজাকি খণ্ডগুলোর মধ্যে একটা সংযোগ করে দিতে হবে। এই সংযোগ করার কাজ করে লাইগেট এনজাইম বা লাইগেজ এনজাইম, ঠিক আছে? এর মাধ্যমে আমাদের রেপ্লিকেশন শেষ হয়। এতটুকু কথাবার্তাই আমাদের হচ্ছে যে মনে রাখতে হবে। পুরা বইটা তুমি পড়তে পারো, বাট এতটুকু কথাবার্তা মনে রাখলেই আমাদের হচ্ছে হয়ে যাবে। আর যদি হচ্ছে আমাদের রেপ্লিকেশনে কোথাও ভুল হয়, রেপ্লিকেশনে কোথাও ডিএনএ প্রুফ রিডিং হচ্ছে কি, রেপ্লিকেশনে কোথাও ভুল হলে যেমন হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিনের জায়গায় অ্যাডেনিনের সাথে গুয়ানোসিন হয়ে গেল, এটা তো একটা ভুল, থায়ামিন হওয়া উচিত, থায়ামিন হওয়ার কথা। যদি রেপ্লিকেশনে ভুল হয় তখন আমাদের কি হবে? ভুল হলে এই ডিএনএ পলিমারেজ 3 আমাদের কি করবে? প্রুফ রিড করে তা ঠিক করবে। ডিএনএ পলিমারেজ 3, আরো অনেকের কথা আছে, 3 হচ্ছে মূল, করে তা ঠিক করবে। যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে। যদি ঠিক না হয় তখন আমাদের হচ্ছে ক্যান্সার হওয়ার চান্স থাকে। ডিএনএ পলিমারেজ 2 এর কাজ হচ্ছে এখানে, ডিএনএ পলিমারেজ 3, 1, 2 এরা বেসিক্যালি হচ্ছে আমাদের
এই ঠিকঠাক প্রুফ রিডিং এর কাজে লাগে। ডিএনএ প্রুফ রিডিং এর কাজে আমাদের হচ্ছে মূলত লাগে আমাদের ডিএনএ পলিমারেজ 3 ডিএনএ। হ্যালো 1 2 মাত্র আসলা, যা খাইছো আইতে যাইতে খাইয়া তো সব হজম হয়ে গেছে। 2 ঘন্টা 1 ঘন্টা 55 মিনিট কাটা কাটা। কোথায়? এই মুগদা থেকে এখানে আসতে? তাই ডিএনএ পলিমারেজ 3 প্রুফ রিড করে তা ঠিক করে। সো এই ডিএনএ পলিমারেজ 1 2 3 সবই কিন্তু আমাদের আলটিমেটলি প্রুফ রিডিং এর কাজে লাগে। এদেরকে রিপেয়ার কমপ্লেক্সও বলা যায়। যে হ্যাঁ হ্যাঁ 9টা আছে। একে কি বলা হয়? রিপেয়ার কমপ্লেক্স বলে। কি বলে? রিপেয়ার কমপ্লেক্স বলে। তো এই হয়েছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। এবং হচ্ছে যে ঠিকমতো যদি আমাদের ঠিকঠাক মতো না হয়, যদি প্রুফ রিডিং ঠিকঠাক মতো না হয় তখন ক্যান্সার হতে পারে, যেমন স্কিন ক্যান্সার হয়। এই রিপেয়ার ঠিক মতো না হলে, এই প্রুফ রিড ঠিক মতো না হলে, প্রুফ রিড ঠিক মতো না হলে, প্রুফ রিড ঠিক মতো না হলে ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে। যেমন হচ্ছে একটা স্কিন ক্যান্সার হয়, খুব কমনলি স্কিন ক্যান্সার হয়। স্কিন ক্যান্সার জেরোডার্মা, জেরো হ্যাঁ আমুর জানি না, পিগমেন্টোসা, জেরোডার্মা পিগমেন্টোসা। তাহলে স্কিন ক্যান্সার হতে পারে আমাদের কি? জেরোডার্মা পিগমেন্টোসা, জেরোডার্মা পিগমেন্টোসা, জেরোডার্মা পিগমেন্টোসা। এই যে জেরোডার্মা পিগমেন্টোসা আছে, এটা একটা স্কিন ক্যান্সার হতে পারে। এই হচ্ছে কথাবার্তা। তো মোটামুটি আমরা হচ্ছে রেপ্লিকেশন নামক কঠিন বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা ক্লাসটা দরকার হলে আবার করো, বাট রেপ্লিকেশন ভোলা যাবে না। এই কোনটা লিডিং স্ট্র্যান্ড, কোনটা ল্যাগিং স্ট্র্যান্ড, কেন লিডিং স্ট্র্যান্ড, কেন ল্যাগিং স্ট্র্যান্ড, এগুলো তোমরা বোঝো না, কারণ বেসিকে দুর্বলতা, বেসিকটাই বোঝো না। যে আমাদের এই 3 প্রাইম প্রান্তে যে মুক্ত ওয়েজ না থাকলে আমাদের কিছু হবে না, সেটা বোঝো না। তো আমি রেপ্লিকেশন পুরো বুঝাই দিছি, এখন পইরা বাকিটা তোমার দায়িত্ব পড়ে ফেলো ইনশাআল্লাহ। কালকেও তোমাদের সাথে ক্লাস আছে আমার, তো কালকে ক্লাসটাও করার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। কালকে দেখা হবে। কালকে ট্রান্সক্রিপশন থেকে শুরু করে বাকি জায়গাগুলোয় যাব। একটু সময় নিয়ে পড়াচ্ছি, কারণ এই জিনিস তাড়াহুড়া করে পড়ালে তুমি বুঝবা না। এই জিনিস তাড়াহুড়া করার জিনিস না, তাড়াহুড়া করলে তুমি বুঝবা না। এবং এখান থেকেই প্রশ্ন এইচএসসি তো আসবে, অ্যাডমিশন টেস্টে আসলেও তোমরা পারো না। এবং অ্যাডমিশন টাইমে গিয়ে এই জিনিস বোঝানো যায় না। এক রেপ্লিকেশন 1-1.5 ঘন্টা লাগে, এক ট্রান্সক্রিপশন 1-1.5 ঘন্টা লাগে। ঠিক আছে?